প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা তড়িৎচুম্বকের পার্ট 3 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা বায়ো-সাভার্ট সূত্রের যে প্রয়োগ শিখেছিলাম লাস্ট ক্লাসে, অর্থাৎ পার্ট 2 এর ক্লাসে আমরা শিখেছিলাম বায়ো-সাভার্ট সূত্রের দুটি প্রয়োগ ছিল। একটি প্রয়োগ দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র। কি শিখেছিলাম একটু মনে করে নিই, তারপরে কি শিখব বলছি। দেখো, এরকম একটি পরিবাহী তার, এরকম একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে, কারেন্ট গেলে চারপাশে চুম্বক ক্ষেত্র হয়। এর থেকে আর দূরে পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম, বা চুম্বক ক্ষেত্রের মান কতটা হয় সেটা প্রতিষ্ঠা করেছিলাম। সেটা কত করেছিলাম দেখেছিলাম যে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান হয় μ0/4π I/r সাইন θ1 প্লাস সাইন θ2, যেখানে μ0/4π হচ্ছে একটি ধ্রুবক, যার মান আমরা জানি কত হয়। μ0/4π এর মান হয় 10⁻⁻7 হেনরি পার মিটার। এটা আমরা বলেছিলাম, মনে রাখতে হবে আপাতত, সেটা প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর আইটা কি? আইটা এই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে। আরটা কি? আরটা হচ্ছে তার থেকে যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে সেই বিন্দুর দূরত্ব, অর্থাৎ পি বিন্দুর দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে এখানে অপরিচিত রাশিমালা থাকলো θ1 এবং θ2। θ1 এবং θ2 কি? এই তারের দুটি প্রান্ত, এই প্রান্ত অথবা এই প্রান্তটি এই লম্বর সঙ্গে যে কোণটা তৈরি করে, আমরা এই কোণটাকে θ1 এবং এই কোণটাকে θ2 ধরেছিলাম, তাই তো নাকি? না উল্টে ধরেছিলাম, এটাই ধরেছিলাম, θ1 আর θ2। এটা এই মানটা এসেছিল যে বি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রে μ0/4π I/r সাইন θ1 প্লাস সাইন θ2 হয়। এখন দেখো, আমরা এই যে চুম্বক ক্ষেত্রের রাশিমালা প্রতিষ্ঠা করেছিলাম আগের ক্লাসে, এই পর্যন্ত শিখেছিলাম। আজকের আমরা এই দীর্ঘ ঋজু পরিবাহীর, অর্থাৎ আজকেকার ক্লাসের বিষয়বস্তু হবে এই দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কয়েকটি বিশেষ ক্ষেত্রে কেমন দেখতে হয়। বিশেষ ক্ষেত্রে মানে ধরো তোমাদেরকে দেবে, এরকম হতে পারে এই যে এবি পরিবাহীটি একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের না দিয়ে বললো এই পরিবাহীটি যদি অসীম দৈর্ঘ্যের হয়, মানে পরিবাহীটি খুব যদি লম্বা হয়, তখন পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত। বা পরিবাহীটি যদি অর্ধ অসীম হয়, বা পরিবাহীটি যদি বি বিন্দুটি যদি পরিবাহীর উপরে থাকে, তখন চুম্বক ক্ষেত্রের মান কতটা হবে। বা আমরা এই যে পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি, সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, সেটা আজকের ক্লাসের বিষয়বস্তু। আশা করি আমরা বুঝতে পেরেছি আজকের আমরা কি শিখতে চলেছি। আজকে আমরা শিখতে চলেছি যে এই যে চুম্বক ক্ষেত্রটা বিভিন্ন দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য যে চুম্বক ক্ষেত্র বের করেছিলাম, তার বিশেষ কয়েকটি ক্ষেত্র। আমরা প্রথমে পড়ি কেস বিশেষ ক্ষেত্রে। কেস 1-এ কি শিখব? কেস 1-এ শিখব দীর্ঘ ঋজু পরিবাহীটি অসীম হলে, ওই যে তারটি অসীম হলে, দীর্ঘ ঋজু পরিবাহীটি অসীম দৈর্ঘ্যের হলে, অসীম দৈর্ঘ্যের হলে। আচ্ছা, এখানে একটা শব্দ ভালো করে বুঝতে হবে। এখানে অসীম দৈর্ঘ্য বলতে কি বোঝায়? এই যে অসীম দৈর্ঘ্য কথাটির অর্থ কি? আমাদের প্রথমেই মনে হতে পারে অসীম দৈর্ঘ্য পরিবাহী বলছে, এটি আবার কি? অসীম দৈর্ঘ্য পরিবাহী মানে খুব লম্বা একটি তার, কিন্তু এটা ঠিক সেরকম বিষয়বস্তু নয়। অসীম দৈর্ঘ্য বলতে কি বোঝায় যেন? বোঝায় এই তারটির দৈর্ঘ্যের তুলনায় যদি এই দূরত্বটি খুব ক্ষুদ্র হয়, তখন তারটিকে আমরা অসীম দৈর্ঘ্যের পরিবাহী বলতে পারি, তাই না? কেমন দেখো, ধরো একটা দেয়ালের সামনে, এই যে দেয়ালটার সামনে আমি যদি দাঁড়িয়ে থাকি, দেয়ালটা আমার কাছে খুব ছোট মনে হবে, কেন? আমি এখান থেকে দেয়ালের সর্বোচ্চ প্রান্ত পর্যন্ত হাত পাবো। কিন্তু ভাবো একটা খুব বাচ্চা ছেলে, 1 বছর 1.5 বছরের ছেলে, তার কাছে এই দেয়ালটা অনেক বড় মনে হবে, তাই না? আর যদি ওর চেয়ে ছোট কোনো বস্তু হয়, কোনো কিছু থাকে, তার সাপেক্ষে এই দেয়ালটা কিন্তু অনেক বড় হবে। অর্থাৎ আমি বলতে চাইছি অসীম দৈর্ঘ্যের পরিবাহী বলতে কিন্তু বিশাল বড় তারকে বোঝায় না। কি বোঝায়? এই তারের দৈর্ঘ্য তুলনায় এই যে লম্ব দূরত্বটি, অর্থাৎ এই আর এর মান খুবই ক্ষুদ্র। আরটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছ? আরটা হলো যে বিন্দুতে আমরা
চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি সেই বিন্দুটির লম্ব দূরত্ব তারটি থেকে। ফলে আমরা বলতে পারি যে অসীম দৈর্ঘ্য তারের ক্ষেত্রে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি এই দৈর্ঘ্যের থেকে অনেক বেশি হয় বা পি বিন্দুটি তারের খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটা কেমন হবে। এটা কিন্তু যে কোনো পরিবাহীর ক্ষেত্রে হতে পারে, ওটা একটা বিশেষ ক্ষেত্র যেটা আমরা এখন বলছি কেস 1-এ। দেখো সেক্ষেত্রে আমরা কেমন আঁকতে পারি ছবিটা এরকমভাবে চেঞ্জ করতে পারি। যেহেতু বলেছি পি বিন্দুটা এখানে থাকবে, কারণ তারের দৈর্ঘ্যটা এই দূরত্বের তুলনায়, এই যে দূরত্বটা, আচ্ছা এটা একটু অন্য কালি দিয়ে দিই বুঝতে সুবিধা হবে আরো। এই যে দূরত্বটা পি বিন্দু থেকে আর তারের অক্ষের যে দূরত্ব, তারের লম্ব দূরত্ব আরটা খুবই ক্ষুদ্র তারের দৈর্ঘ্যের তুলনায়। সেক্ষেত্রে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি করে নির্ণয় করবো যেন, দেখো একটু খেয়াল করে, সেক্ষেত্রে এই কোণটা বা এই নিচের কোণটা, নিচের প্রান্তটা এখানে যে কোণগুলো তৈরি করবে, অর্থাৎ যে কোণটাকে আমরা θ1 বা θ2 বলছিলাম, তাদের মান প্রায় 90 ডিগ্রি হয়ে যাবে। কেন, কি করে প্রায় 90 ডিগ্রি হবে? একটু ভেবে দেখো, 90 ডিগ্রি কখন হয়? যখন একটা রেখার ওপর আর একটা রেখা এসে লম্ব হয়, এই কোণটা তো 90 ডিগ্রি। এখানে একটু ভাবো, এইটা যদি ছোট হয়, অর্থাৎ এই আর দূরত্বটা যদি খুবই ক্ষুদ্র হয়, তখন দেখো এই রেখাটি, এই যে রেখাটি, এই ডট ডট করে দিই, এই রেখাটি এই নীল রেখাটির ওপর প্রায় লম্ব হয়ে যাবে। কেমন, আমি আরো একটা পাশে ছবি আঁকি। ধরো এইটা সেই এবি তারটি, বোঝার সুবিধার্থে যে আরটাকে আরো ক্ষুদ্র নিলাম, আরটাকে আরো ক্ষুদ্র নিলে কি হচ্ছে দেখো, আরটা খুবই ক্ষুদ্র নিলে একটু খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে এই পি বিন্দুর যে সরল রেখাটি প্রায় এই আর রেখার ওপর লম্ব হয়ে যাচ্ছে। ফলে এই যে কোণটা আমরা θ1 বা θ2 ধরেছিলাম, ওপরের প্রান্ত নিচের প্রান্তের কোণগুলো প্রায় 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাই অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা কি করি যেন, অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে আমরা এই θ1 এর মান 90 ডিগ্রি আর θ2 এর মানও 90 ডিগ্রি এখানে এই সমীকরণে বসিয়ে দিই। মূল সমীকরণটা কেন বসালাম আশা করি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে বি এর মান কত হবে দেখো, μ0/4π I/r সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, ফলে কত এলো, μ0/4π I/r সাইন 90 ডিগ্রি 1 + 1, ফলে μ0/4π 2I/r। এটি হলো পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র যখন তারটির দৈর্ঘ্য অসীম ধরা হবে বা দূরত্বটা যখন খুবই ক্ষুদ্র হবে। বোঝা গেছে, এটা পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান এলো। দিকগুলো বের করছি, চুম্বক ক্ষেত্রে ভেক্টর আছে, তার মানও আছে এবং দিকও আছে। আমরা দিক বের করবো একটু পরে, আপাতত মানগুলো দেখে নিই। μ0/4π, আচ্ছা এখানে তোমরা এটা কাটাকুটি করতেও পারো, কিন্তু মানে কাটাকুটি করে এরকম ভাবে লিখতে পারো, এটা না লিখে যে μ0/2π ইন্টু I/r, এই টুটা কাটাকুটি করতে পারো, কিন্তু আমরা কাটবো না। কেন জানো, কারণ সেক্ষেত্রে এই μ0/4π এর মানটা আমি যেটা বলছিলাম, আমরা জানি 10⁻⁻7 হয়, আমরা বসিয়ে দিতে পারবো না, এখানে সমস্যা হবে, তাই না? আবার 2 দিয়ে ভাগ করে বসাতে হবে। তার থেকে সুবিধা এই রূপটা রেখে দাও, এই রূপটাই মনে রাখবে, তারটি যদি অসীম দৈর্ঘ্যের হয়। আর আশা করি এটা 90 ডিগ্রি কেন ধরছি বুঝতে পারছো, যেহেতু দূরত্বটা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ফলে এই যে রেখাটি, এই নীল রেখাটির ওপর প্রায় লম্ব হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা হলো একটি কেস, অসীম দীর্ঘ ঋজু পরিবাহী। এবার কেস 2 এ আরেকটা কেস কি শিখবো, বলছে পরিবাহীটি অর্ধ অসীম হলে, মানে কেমন, এই যে পরিবাহীটি এবি পরিবাহী, এটা যদি অর্ধ অসীম দৈর্ঘ্যের হতো। আচ্ছা এটা মুছে দিই, পুরোটাই মুছে দিলাম। কেস 2 এ পরিবাহীটি অর্ধ অসীম দৈর্ঘ্যের হলে, অসীম দৈর্ঘ্যের হলে, অর্ধ অসীম দৈর্ঘ্য মানে কি জানো, মানে কিন্তু পরিবাহীটি এরকম মানে অর্ধেক নয়। বিষয়টি কেমন, এই ছবিটা মুছে দিই, আচ্ছা এটা পাশে থাক বুঝতে সুবিধা হবে। কেমন, ধরো এটা হচ্ছে এবি পরিবাহী ছিল, তো পরিবাহীটি থাকবে, কিন্তু
পি বিন্দুটা যে কোনো একটি প্রান্তে থাকবে, হয় এই প্রান্তে অথবা এই প্রান্তে। ফলে দেখো আমরা বলতে পারি যে পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করছি সেই বিন্দুটির হয় ওপরের অর্ধেক অংশে তারটি আছে, পরিবাহীটি আছে, অথবা নিচের অংশে। কেন? যখন পি বিন্দুটি এখানে নেব তখন তারের নিচের অংশটি থাকবে, আর যখন পি বিন্দুটি নিচের প্রান্তে নিচ্ছে তখন ওপরের অর্ধাংশ থাকবে। তাই এটাকে বলা হচ্ছে যে পরিবাহীটি অর্ধ অসীম দৈর্ঘ্যের হলে। অর্ধ অসীম কেন বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে দূরত্বটা, এই দূরত্বটা এই দৈর্ঘ্যের তুলনায়, পরিবাহীর দৈর্ঘ্যের তুলনায় খুবই ক্ষুদ্র। সেক্ষেত্রে দেখো যদি আমরা পি বিন্দুটা নিচের প্রান্তের দিকে নিতাম, সেক্ষেত্রে এই কোণটা, এই যে কোণটা, এটা কত হতো? এটাকে আমরা θ1 ধরেছিলাম ওপরের কোণটাকে, তাই তো নাকি? হ্যাঁ, θ1 ধরেছিলাম। ফলে সেক্ষেত্রে আমরা θ1 এর মানটা প্রায় কত ডিগ্রি বলতে পারি? 90 ডিগ্রি। কেন? নিশ্চয়ই বললাম, বুঝতে পেরেছো। আগে যেটা বলছিলাম যে এটা খুব দৈর্ঘ্যটা অনেক বেশি, এটা খুব ছোট, ফলে এই রেখাটি, এই যে এটাকে ডট ডট করে দিই, এই রেখাটি ওই পি বিন্দুতে প্রায় লম্ব হবে। আর নিচের প্রান্তটা, নিচের প্রান্ত মানে বি প্রান্ত, এখানে কত ডিগ্রি কোণ করবে? বি প্রান্তটা দেখো, বি প্রান্ত থেকে যদি পি বিন্দু জুড়ে দিই লম্বের সঙ্গে, এই যে বি প্রান্তটা এই যে লম্বের সঙ্গে নীল কালারের যে রেখাটির সঙ্গে যে কোণটা করেছিল সেটা তো আমরা -θ2 ধরেছিলাম। ফলে এখানে দেখো θ2 এর মান 0 ডিগ্রি হয়ে যাবে, তাই না? যেহেতু নিচের প্রান্তটা নেই, বা নিচের প্রান্ত থেকে অঙ্কিত রেখা আর এই আর একই রেখার উপর হওয়ায় মধ্যবর্তী কোণটি কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। ফলে সেক্ষেত্রে বি এর মানটা কত আসবে? অর্থাৎ পরিবাহীটি অর্ধ অসীম হলে μ0/4π বা μ0/4π প্রবাহ মাত্রা I/R ইন্টু কত? সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। এখন আমরা জানি সাইন 0 মানে 0, সাইন 90 মানে 1। ফলে বি এর মান কত আসছে দেখো? μ0/4π I/R। এটি হলো অর্ধ অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য এই ক্ষেত্রে, এই পরিবাহীটার ক্ষেত্রে। এটা আমাদের এই যে ছবিটা, এটা আমাদের 2 নম্বর ক্ষেত্রে বা কেস 2 এর ছবি, এটা আমাদের কেস 1 এর ছবি। আচ্ছা, এটা লেখা থাক, এটা কেস 1 এর ছবি, এটা কেস 2 এর ছবি, দুটো ছবি। আগে দেখো কি এসেছিল, আগেও দেখতে প্রায় একই রকম এসেছিল, শুধু এখানে 2I/R ছিল। আসলে আগে দুটো অসীম ছিল, উপরের অর্ধ অসীমটা, নিচের অর্ধ অসীম মিলে পুরো দীর্ঘ অসীম দৈর্ঘ্যের তার হয়েছিল। এবার এটা একটা পার্ট আছে বলে তাই 2টা আর আসেনি। অর্থাৎ এখানে যে চুম্বক ক্ষেত্র পাচ্ছি অর্ধ অসীমের জন্য, সেটা কি হবে? সেটার মানের দ্বিগুণ হবে এই বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র, অর্থাৎ তারটি যদি অসীম দৈর্ঘ্যের হতো। কেস 2 হলো। আরেকটা কেস কি? আরেকটা ক্ষেত্র হচ্ছে, বলছে যে পি বিন্দুটি যদি তারের বর্ধিতাংশের উপর অবস্থিত হয়। তারের বর্ধিতাংশ মানে কেমন? কেস 3 এ আমি এটা মুছে দিলাম। পরের কেসটা, কেস 3 এ বিন্দুটি মানে যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি, বিন্দুটি পরিবাহীর বর্ধিতাংশের উপর হলে, বর্ধিতাংশের উপর অবস্থিত হলে কেমন বিষয়টি দেখো। আচ্ছা, এখানে ছবিটা আঁকি। ধরো এই এবি পরিবাহী তার, তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। কেমন? আচ্ছা, আমি μ0/4π এর মানটা মুছে দিলাম। এবি পরিবাহী, তোমাকে কোথায় চুম্বক ক্ষেত্র বের করতে বলছে? বলছে এই জায়গাটায় চুম্বক ক্ষেত্র বের করো। দেখো এই কেস 1 বা আগের দিন যেটা শিখেছিলাম, মূল যে থিওরিটা, এই যে সূত্রটা প্রতিষ্ঠা করেছিলাম, সেখানে পি বিন্দুটা তারের দৈর্ঘ্যের মধ্যে কোথাও ছিল বা প্রান্তে ছিল এই ক্ষেত্রে। কিন্তু আমাদের বলেছে এবার বিন্দুটি যদি তারের বাইরে কোথাও হয়, অর্থাৎ বর্ধিতাংশে হয়। দেখো এবি তারের জন্য চুম্বক ক্ষেত্র কোথায় বের করতে বলেছে? পি বিন্দুটি। পি বিন্দুটা তারের বর্ধিতাংশ কেন? দেখো পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে এই যে আর দূরত্বটা প্রত্যেক ক্ষেত্রে তারকে ছেদ করছিল, তাই না? কিন্তু এক্ষেত্রে দেখো পি বিন্দু থেকে লম্ব যদি অঙ্কন করি, এটা কিন্তু তারকে ছেদ করছে না। কোথায় ছেদ করছে? ছেদটা কোথায় করছে? এই যে তারের বর্ধিতাংশের উপর, তাই না? তাই এই পি বিন্দুটাকে বলা হচ্ছে যে অর্ধ অসীম। এই বিন্দুটি যদি কোথায় থাকে? পরিবাহীর বর্ধিতাংশের উপর অবস্থিত হয়। অবস্থিত বানানটা ভুল লেখা হয়েছে, কি করে বের করব?
আসলে এবারে কি হবে যেন, আগে এই যে আমরা আগের দিন যে ছবিটা এঁকেছিলাম, এখানে একবার আঁকি, এরকম ছিল এবি পরিবাহী, এখানে কি হয়েছিল, পি বিন্দুটি ছিল, আমরা চুম্বক ক্ষেত্র বের করেছিলাম, কি ছিল, এই কোণটা θ2টা মাইনাস, θ1টা প্লাস ধরেছিলাম, তাই তো নাকি? এবার লিমিট করেছিলাম কত, -θ2 থেকে -θ1, এই, তাই তো? আগের দিন ইন্টিগ্রেশন করে θ2 থেকে θ1 পর্যন্ত ইন্টিগ্রেশন করে বের করেছিলাম। শুধু দেখো এবারে কি হচ্ছে, আগে এই θ2টা, এই দ্বিতীয় কোণটা নেগেটিভ হয়েছিল কেন, ঋণাত্মক হয়েছিল কেন? কারণ দ্বিতীয় ক্ষেত্রে কোণটা ওই যে লম্ব আর এর নিচের দিকে ছিল, আর θ1টা পজিটিভ কেন, ওপরের দিকে ছিল, ওপরের দিকে ছিল বলে এই দিকটা পজিটিভ দিক ধরেছি, এই দিকটা নেগেটিভ দিক ধরেছি, তাই না? দেখো না, আমরা যখন একটা সরল রেখার এদিক থেকে কোণগুলো অঙ্কন করি, পজিটিভ দিক, ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরে হিসেব করি না, সেই জন্য। বা ভাবতে পারো এরকমভাবে সহজ করে, যে ওপরে আছে বলে পজিটিভ, নিচে আছে বলে নেগেটিভ। কিন্তু এখানে দেখো, এখানে এই যে তারের নিচের প্রান্তটা, বি প্রান্তটা, দেখো এর মতো একই নিচের দিকে কোণ তৈরি করেছে, লম্বের নিচের দিকে, ফলে এই কোণটাকে আমরা θ2 নেগেটিভ ধরবো, আগের মতোই, যেহেতু নিচে আছে। কিন্তু আগের ক্ষেত্রগুলোতে এ বিন্দুটি লম্বের ওপরে ছিল, ফলে এই কোণটা পজিটিভ ছিল। কিন্তু এক্ষেত্রে দেখো, এ বিন্দুটি ওই লম্বের নিচে চলে এসেছে, আর এর যে লম্ব দূরত্ব তার নিচে, ফলে এই কোণটাকে, এই যে কোণটাকে, এটাকেও এবারে নেগেটিভ ধরতে হবে, ঋণাত্মক ধরতে হবে। এই হচ্ছে তফাৎ দুটো ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো কোণই নিচের দিকে নেমে এসেছে, তাই নেগেটিভ হবে, এখানে কিন্তু হচ্ছিল না। তাই আমরা এখানে θ2টা নেগেটিভ বসিয়ে এটা এসেছিল, তাহলে এখানে θ1টাও নেগেটিভ বসাতে হবে। θ1টা নেগেটিভ বসালে সূত্রটা কি আসবে দেখো, বি এর মান আসবে μ0/4π I/r সাইন θ1 এর জায়গায় -θ1 প্লাস সাইন θ2, তাই তো নাকি? কেন, নিশ্চয়ই বুঝতে পেরেছ। কারণ সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এই ইন্টিগ্রেশনটা করার সময় θ2টা অলরেডি নেগেটিভ ধরেই করেছিলাম, এখন θ1টা নেগেটিভ বসিয়ে দিলাম, ফলে সূত্রটা কি এলো দেখো, বি সমান μ0/4π I/r সাইন θ2 মাইনাস সাইন θ1 হলো। এটি হলো চুম্বক ক্ষেত্র। তুমি বলবে স্যার θ2টা নেগেটিভ হলো তো এখানে বসালেন না কেন? এটা আগে মানে মূল যে সমীকরণ, যখন সমীকরণটার ইন্টিগ্রেশন করেছিলাম তখন কিন্তু θ2 নেগেটিভ ধরেই এটা এসেছিল, তাই পুনরায় আর নেগেটিভ বসানোর দরকার নেই। এবার পাল্টে যাচ্ছে কি, এখানের মধ্যে দুটো মানের মধ্যে পাল্টে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে θ1টা, তাই θ1টা এখানে নেগেটিভ বসালাম। একটা কথা একটু দেখো তো, পার্ট 1-এর ক্লাসে আমরা এই নিচের কোণটাকে θ2 আর উপরের কোণটাকে θ1 ধরেছিলাম কিনা, না উল্টে ধরেছিলাম? যদি উল্টে ধরে থাকি এটা θ1 মাইনাস θ2 হয়ে যাবে, আর যদি এরকম ধরে থাকি এটা ঠিক আছে। মূল কথা হচ্ছে কোনটা কি ধরেছিলাম এটা খেয়াল রেখো। θ1 θ2 হয়তো আগেরটায় উল্টে ধরেছিলাম, অর্থাৎ এটা θ1 এটা θ2 ধরেছিলাম, ফলে তোমাদের এটা দেখবে সাইন θ1 মাইনাস সাইন θ2 চলে আসে, অসুবিধা কিছু নেই, খেয়াল রাখতে হবে কোথায় কি কোণ ধরেছিলাম। তাহলে এটা কি হলো, পি বিন্দুটি তারের বর্ধিতাংশের ওপর অবস্থিত হলো, এটা কেস 3 নম্বর কেস। আরেকটা ক্ষেত্র আছে, আরেকটা ক্ষেত্র জানো কোথায়, 4 নম্বর কেস, সেটা বলছে পি বিন্দুটি তারের উপরেই অবস্থিত হলে, বর্ধিতাংশের ওপর না। এটা মুছে দিলাম। কি বলছে, বলছে 4 নম্বর ক্ষেত্রে বলছে বিন্দুটি অন দি কন্ডাক্টর হলে, অন দি কন্ডাক্টর মানে তারের ঠিক ওপরেই, বিন্দুটি পরিবাহীর উপরে অবস্থিত হয়ে, পরিবাহীর উপরে মানে, ও কেস 4-এর ছবিটা আর এখানে আঁকতে পারবো না, আর জায়গা নেই উপরে, এখানে আছে, দেখো কেমন, কেস 4 4 নম্বর কেসে এই হচ্ছে এবি পরিবাহীটি, আর বিন্দুটি কোথায় আছে, তারের উপরে কোথাও, বুঝা গেল? একদম মানে নিকটবর্তী ক্ষেত্রে তারের ওপরে কোথাও হলে, দেখো ওই দুটো প্রান্তে উৎপন্ন কোণগুলো যদি ভাবি, বাট আমরা আর এর মান ভাবি 0 হয়ে যাবে, ফলে দেখা যায় এই বিন্দুটি যখন, এই পি বিন্দুটি অর্থাৎ যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি, সেটা যখনই তারের উপরে হবে, তখন
উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান হবে কত? 0। অর্থাৎ এই তারের উপরে যে কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র 0 হবে। তোমরা এভাবেও মনে রাখতে পারো যে তারের চারপাশে, এই যে তারের চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে তারের উপরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র হয় না। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখো, উপর মানে কিন্তু একদম যে এখানে 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 হলেই 0 হবে এরকম নয়। এই জায়গাটা হলেও, মানে বর্ধিতাংশের উপরে হলেও বা এদিকে কোথাও হলেও পি বিন্দুটা যদি এখানেও থাকতো, সেক্ষেত্রেও বি এর মান 0 হতো, অর্থাৎ উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান 0 হতো। বিন্দুটি যখনই তারের উপরে বা তারের বর্ধিতাংশের উপরেই হবে, কোনো চুম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। আমাদের পাঠ্যসূচিতে এই দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রে এই 4টি বিশেষ ক্ষেত্র আছে। এই 4টি বিশেষ ক্ষেত্র দিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে। সেই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, কিন্তু তার আগে এই যে ক্ষেত্রগুলো আমরা বের করলাম, প্রত্যেক ক্ষেত্রেই কি বের করলাম? প্রত্যেক ক্ষেত্রেই উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান বের করলাম। এখন আমরা জেনেছিলাম যে চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, ফলে তার কি থাকবে? একটি অভিমুখ থাকবে। এখন সেই অভিমুখ কত হয়, অভিমুখ কত হয় না, অভিমুখ কোন দিকে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। একটা কথা ভালো করে খেয়াল করো, যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে, কারেন্ট গেলে চারপাশে কিন্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ডান দিকে বা বাঁ দিকে নয়। যেমন আমরা ছবিতে এঁকেছি, পি বিন্দুটা এদিকে হতে পারে অথবা এদিকে। কেন? আমি আগের ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে, যেহেতু আমরা দ্বিমাত্রিক আঁকছি তাই চারিদিকে দেখাতে পারি না, কিন্তু উৎপন্ন হয় চারিদিকে, সব দিকেই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার কোনো একটি বিন্দুতে, এই বিন্দুতে বা এই বিন্দুতে বা এই বিন্দুতে, এই সামনের বিন্দুতে বা এপাশের বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান তো এই সূত্রগুলি থেকে নির্ণয় করতে পারবো, কিন্তু দিক কিভাবে নির্ণয় করব? দিক নির্ণয় করার জন্য অনেকগুলি সূত্র আছে। সেগুলো হচ্ছে ম্যাক্সওয়েলের কক্সস্ক্রু নিয়ম বা ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম। সেগুলো শেষে বুঝবো। আগে আমরা খাতায় বা বইয়ে তো ছবিটা চারিদিকে দেখাতে পারবে না। কেন? খাতায় বা বইয়ে বা আমাদের প্রশ্নে যেটা দেবে সেখানে এই দ্বিমাত্রিকের মতো, মানে আমাদের মতোই সমস্যায় পাবে, চারিদিক দেখাতে পারবে না, হয় বাঁ দিকে অথবা ডান দিকে বলবে। তাই আমরা অভিমুখটা বাঁ দিক বা ডান দিকের বিন্দু হলে কেমন হয় সহজভাবে শিখবো, তারপরে মূল সূত্রটা শিখবো। মূল সূত্র অর্থাৎ উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয়ের সূত্র দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য। আগে আমরা সহজ রূপটা শিখি, এটাই আমাদের শিখলে মোটামুটি সব অঙ্কই সমাধান করতে পারবো। আচ্ছা, এই ছবিগুলো থাক, ওগুলো থাকলেই আমাদের হবে, সুবিধা হবে। এখন আমরা তাহলে কি নির্ণয় করতে চলেছি? এখন আমরা নির্ণয় করতে চলেছি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ। অভিমুখ কেমন হবে? দেখো, ধরো এই একটি পরিবাহী, এই সেই পরিবাহীটি এবি পরিবাহী নাম দিয়েছিলাম। এখানে উৎপন্ন কারেন্টটা এদিকে যাচ্ছে, এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমরা এতক্ষণে নির্ণয় করা শিখে গেছি। এখন উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে সেটা আমরা ঠিক করব কি করে? যেন সেটা ঠিক করা হয়, যে সূত্রগুলো সেটা তো পরে শিখবো বললাম। আমরা নির্ণয় করব কি করে? এই পরিবাহীর ওপর মনে মনে দাঁড়াবে, এই যে পরিবাহীর উপর মনে মনে কলমটার মতো দাঁড়ালাম, দাঁড়াবো কোন দিকে মুখ করে? তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে মুখ করে। বোঝা গেল? ফলে আমি দেখো এই পরিবাহীর উপর যদি দাঁড়াই, দাঁড়িয়ে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেদিকে যদি তাকাই, দেখতে পাচ্ছি পি বিন্দুটা কোন দিকে আছে? পরিবাহীর ডান দিকে আছে, তাই না? এই যে পি বিন্দুটা ডান দিকে আছে, ডান দিকের যদি থাকে তাহলে ডান দিকের যে কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? ডান দিকে যে কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে অভিমুখ বলা হয় খাতার বা আমি বোর্ডে ছবি এঁকেছি তাই বোর্ড, তোমরা খাতায় আঁকলে খাতা, বইয়ে থাকলে দেখবে বইয়ে লেখা আছে, বইয়ের পৃষ্ঠার তলের সঙ্গে, বইয়ের পৃষ্ঠার খাতার পৃষ্ঠার তলের সঙ্গে
লম্বভাবে নিচের দিকে, লম্বভাবে নিচের দিকে মানে কেমন, এখানে যে চুম্বক ক্ষেত্রটা হবে তার অভিমুখ এই পি বিন্দু থেকে বোর্ডের ভেদ করে ওপারে যে একটা যদি সরলরেখা অঙ্কন করে এরকম ভিতরের দিকে খাতার তলের লম্বভাবে ভিতরের দিকে হবে। বোঝা গেল তো? তা আমরা এখানে তো দ্বিমাত্রিক ভিতরের দিক বা বাইরের দিক হলে এরকম হতো, দেখো এই পি বিন্দু থেকে তোমাদের দিকে এই যে কলমের মুখের দিকে হতো, সেটা তো আঁকতে পারবো না, এখান থেকে পেন দিয়ে কি করে অভিমুখটা আঁকবো। তাই বলা হচ্ছে যে খাতার তলের লম্বভাবে খাতার পৃষ্ঠার বা খাতার তলের সঙ্গে পৃষ্ঠার তলের সঙ্গে লম্ব হবে নিচের দিকে। অনেকে এটাকে ক্রস চিহ্ন দিয়ে গোল দিয়ে দেয়। এত কিছু না বলে এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ কিভাবে প্রকাশ করে, এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ এরকম ক্রস দিয়ে গোল দিয়ে দেয়। ক্রস চিহ্ন দেওয়া মানে যে অভিমুখটি এই তলের সঙ্গে, যে তলে ক্রস দেওয়া আছে তার সঙ্গে লম্ব হবে নিচের দিকে বা ভিতরের দিকে। নিচের দিকে না বলে আমরা বলবো ভিতরের দিকে এক্ষেত্রে। আর খাতাটা যখন এরকম অনুভূমিক থাকবে তখন বলবো নিচের দিকে, এদিকে হবে ক্রস চিহ্ন মানে। আর যেহেতু খাতাটা এরকম ভাবে আছে, বোর্ডটা যেহেতু এইভাবে আছে, তাই বলা হচ্ছে খাতার তলের সঙ্গে লম্ব হবে ওই ভিতরের দিকে। এক্ষেত্রে নিচের দিকে না লিখে ভিতরের দিকে লেখা উচিত ছিল, কিন্তু তোমরা খাতা তো এইভাবে ধরবে, এইভাবে লিখবে, বা বই তো এরভাবে থাকে, তখন নিচের দিকে বলা যায়, একই কথা, ক্রস চিহ্ন। আর গোল দেওয়ার মানে হচ্ছে এটা একটা উৎপন্ন এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। যেন আমরা তড়িৎ ক্ষেত্রকে শুধু ক্রস চিহ্ন দ্বারা লিখি, মানে এখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে, এই বোর্ডের তলে সঙ্গে লম্ব হবে ভিতরের দিকে, শুধু ক্রস চিহ্ন দেওয়া। আর যেই ক্রস দিয়ে গোল দিলাম, কি বোঝাচ্ছে, যে ওই বোর্ডের তলে একটি চুম্বক ক্ষেত্র আছে যার অভিমুখ কিভাবে, যার অভিমুখ আছে যে বোর্ডের তলের সঙ্গে লম্ব হবে ভিতরের দিকে। বোঝা গেল? আর বাঁদিকের কোনো বিন্দুতে, ধরো পি বিন্দুটা এদিকে না দিয়ে তোমাকে বললো এখানে চুম্বক ক্ষেত্র বের করতে, এদিকে কোথাও চুম্বক ক্ষেত্র বের করতে, এখানে এখানে এম বিন্দু বা এন বিন্দু কোথাও এই বাঁদিকের কোনো বিন্দুতে, তখন কি হবে, বাঁদিকের কোনো বিন্দুতে হলে কোনো বিন্দুতে হলে কি হবে, তখন খাতার তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, বাইরের দিকে মানে কেমন, এরকম বাঁ দিকে হলে এরকম, এই যে কলমের মুখ যেদিকে সেদিকে এরকম ভেক্টর চিহ্ন দিয়ে এখানে একটা সরলরেখা এখানে তীর চিহ্ন দেখালে হয়ে যেত, কিন্তু আমরা দেখাতে পারছি না যেহেতু এখানে আঁকা যাবে না, এদিকে এই কলমের দিকে কোনো রেখা আঁকতে পারবো না। আর সেটাকে আমরা কিভাবে দেখি, এরকম ডট দিয়ে গোল দিয়ে দেওয়া হয়। ডট দিয়ে গোল দেওয়া মানে যে চুম্বক ক্ষেত্রটির অভিমুখ এই খাতার তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে হচ্ছে, বা বোর্ডের তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, বাঁ দিকের বিন্দুতে হলে। একটু খেয়াল করে দেখো, যদি পরিবাহীটি এরকম হতো, এবি পরিবাহী আর তড়িৎ প্রবাহটা এদিকে যেত, তখন দেখো তড়িৎ প্রবাহ নিচের দিকে গেলে তখন এদিকটা হয়ে যাবে বাঁ দিক। কেন, আমি বলেছিলাম যে পরিবাহীর ওপরে দাঁড়াও তড়িৎ প্রবাহের অভিমুখ বরাবর, তড়িৎ প্রবাহের মুখ যেদিকে সেদিকে মুখ করে দাঁড়ালে এই বিন্দুটি কোন দিকে পড়ছে, সেক্ষেত্রে বাঁ দিকে পড়ছে, কারণ তখন আমাদের নিচের দিকে এদিকে মুখ করে দাঁড়াতে হচ্ছে। তো কারেন্ট যেদিকে যাচ্ছে, ধরো তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, তখন আমি এদিকে মুখ করে দাঁড়ালে এই দিকগুলো হবে বাঁ দিক, এদিকগুলো হবে ডান দিক। কিন্তু ধরো তড়িৎ প্রবাহ যদি এদিকে যায়, তখন আমাকে এইভাবে ঘুরে দাঁড়াতে হচ্ছে, দেখো বাঁ দিক আর ডান দিক পাল্টে যাচ্ছে। তখন সেক্ষেত্রে এদিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কী হবে, এদিকে হবে ডট আর এদিকগুলো হবে ক্রস। বোঝা গেল? এইটা আলাদা ছবি, এটা আলাদা ছবি। এই হলো উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয়ের জন্য মনে রাখার জন্য এটা সূত্র। কিন্তু প্রকৃত সূত্র কি, প্রকৃত সূত্র বলছে যে আমরা ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম প্রয়োগ করে চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি দেখো, আচ্ছা এই ছবিগুলো মুছে দিই। ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম, তোমরা এটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে, কারণ এইটা যদি মনে রাখতে পারো আমাদের সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। শুরুতেই বলেছিলাম আমাদের সব দ্বিমাত্রিক তলেই আঁকা থাকবে। তাই ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম কি বলছে দেখো, আসলে আমি একটু আগেই বলছিলাম তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে, ধর এটা পরিবাহী, এর মধ্যে দিয়ে এই কলমের শীর্ষবিন্দুর দিকে তড়িৎ প্রবাহ ঘটছে, এর চারপাশে চুম্বক ক্ষেত্র হবে। তোমাকে বলেছে এই এখানটা একটা চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ নির্ণয় করো।
তুমি তো মান নির্ণয় করার সূত্র জেনে গেছো। এখানে অভিমুখটা কি করে নির্ণয় করবে? বলছে ডান হাতটাকে, ডান হাত দিয়ে এই তারটাকে মুঠো মেরে ধরো। ডান হাত দিয়ে, বাঁ হাত কি দিলে হবে না। ডান হাত দিয়ে মুঠো মেরে ধরলে দেখো বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের দিক বরাবর থাকতে হবে, কিন্তু তুমি তো এইভাবে মুঠো মেরে ধরতে পারতো, হবে না। কিভাবে মুঠো মেরে ধরতে হবে? বলছে ডান হাতকে তড়িৎ প্রবাহের অভিমুখে, ডান হাতের বুড়ো আঙুলকে তড়িৎ প্রবাহের অভিমুখে মুষ্টিবদ্ধ করে ধরো। এই যে মুঠো মেরে ধরলাম, যাতে এই ডান হাতের বুড়ো আঙুলটা বা বৃদ্ধাঙ্গুলিটা কি করে তড়িৎ প্রবাহের দিকে থাকলে দেখো এই বাকি যে আঙুলগুলো একটু খেয়াল করে দেখো, আমার যখনই আমি এই বুড়ো আঙুলটা উপরের দিকে দিচ্ছি, এই আঙুলগুলো কি হচ্ছে, এদিক থেকে ঘুরছে, এরকমভাবে পাক খাচ্ছে। এই যে বুড়ো আঙুলগুলো, এই বৃদ্ধাঙ্গুলি বাদে যে আঙুলগুলি, সেগুলো যেদিকে থাকবে সেটাই হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে আমরা কি বের করছিলাম? ধরো এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি, এই যে পরিবাহীর মধ্যে এদিকে প্রবাহ যাচ্ছে, এখানে বের করবো। যেই আমি এরকমভাবে মুঠো মেরে ধরতে যাচ্ছি, দেখো এগুলো, এই আঙুলগুলো কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে। আবার ধরো এপারের কোনো বিন্দুতে যেই ধরতে চাইছি, দেখো এই আঙুলগুলো কোন দিকে আছে, ওপরের দিকে আসছে না? তুমি এখানে ভেবে দেখো, এটা যেই আমি এরকম মুঠো মেরে ধরবো, মুঠো মেরে ডান হাত দিয়ে, এই আঙুলগুলো, বৃদ্ধাঙ্গুলিটা কি করছে, কারেন্টের দিক, আর এই আঙুলটা কি হচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে। তাই এটা ক্রস চিহ্ন, ভিতরের দিকে যাচ্ছে মানে ক্রস। আর যখনই দেখো এই দিকটা দেখবে, এই দিকটার কথা ভাবো, এরকমভাবে মুঠো মেরে ধরছি তো, সেই একই আঙুল হাত দিয়ে, এইটা কি হচ্ছে কারেন্টের দিক, আর এই আঙুলগুলো কি হচ্ছে উপরের দিকে হচ্ছে, তাই ডট। বা ম্যাক্সওয়েলের কক্সকু নিয়ম দিয়ে করা যায়, অনেক রকম নিয়ম দিয়ে করা যায়। এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নিয়ম, মুষ্টিবদ্ধ নিয়ম মনে রাখতে পারো। এইটা হচ্ছে, ওটা হচ্ছে মূল সূত্র। চারপাশে যেহেতু হয় ওইভাবে দেখানো হয়, কিন্তু আমাদের তো খাতায় বইয়ে এইটা জানলেই হয়ে যাবে। এই হলো দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয় করা হয়ে গেল। আশা করি আমাদের দীর্ঘ ঋজু পরিবাহী সংক্রান্ত যে সিলেবাসের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা তাহলে দীর্ঘ ঋজু পরিবাহী করে ফেলেছি। আরও একটা কেস আছে আমাদের, আরও একটা ক্ষেত্র আছে বৃত্তাকার লুপ, সেটা আমরা করব। কিন্তু তার আগে আমাদের এই দীর্ঘ ঋজু পরিবাহীর কয়েকটি গাণিতিক সমস্যা করতে হবে, যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে। আমরা পরের ক্লাসে দীর্ঘ ঋজু পরিবাহী সংক্রান্ত কয়েকটি গাণিতিক সমস্যা করব। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।